সাল 2015 ভারতের কেরালা শহর। মা বাবাহীন এক অনাথ ছেলে সাধারণ একটা রেস্টুরেন্টে কাজ করত। রেস্টুরেন্টের মালিকের নাম ছিল আম্মার নামের এক ভদ্র মহিলা। আম্মার এই অনাথ ছেলেটিকে খুবই স্নেহ করত, কিন্তু হঠাৎ করেই এক রাতে আম্মানের গলা কেটে কেউ তাকে হত্যা করে। পুলিশ অনেক তল্লাশি করার পরেও যখন কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, তখন অনাথ ছেলেটিকে দোষারোপ করতে শুরু করে। এক পর্যায়ে তাকে জেলে নিয়ে ইচ্ছেমতো টর্চার করে তার থেকে স্বীকার করায়। এখন দেখার বিষয় হচ্ছে এই ছেলেটি কি আসলে আম্মানের খুনি, নাকি এর পেছনে রয়েছে জাতিগত কোনো রহস্য। এটা একটা সত্য ঘটনা, তাই খুব মনোযোগ সহকারে মুভিটা দেখার জন্য অনুরোধ রইল। মুভিটি শুরু হয় 2015 সালের একটি দৃশ্যের মাধ্যমে। দেখা যায় একটি গ্রামে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হচ্ছে। একটা কালো মহিষকে কাটার জন্য নিয়ে আসা হয়, কিন্তু মহিষটি ছিল অসম্ভব জেদি। সবাইকে ফেলে দিয়ে এলোপাথাড়ি ছুটতে শুরু করে। কেউ সেই মহিষটাকে কাবু করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই এন্ট্রি হয় গল্পের প্রধান চরিত্র অজয়ের। সে ওই মহিষটার সঙ্গে একাই যুদ্ধে নেমে পড়ে। সে অনেকক্ষণ যাবৎ মহিষটাকে শান্ত করার চেষ্টা করতেই থাকে। অবশেষে সে ওই মহিষটাকে পোষ মানাতে সক্ষম হয়। সুযোগ পেয়ে সব গ্রামবাসীরা মহিষটার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর এরপরই অজয়কে কেউ গুরুত্ব দেয় না। বেচারা এত কষ্ট করে মহিষটাকে ধরে, কিন্তু কেউ তাকে জিজ্ঞাসাও করে না। এক লোক তো অজয়কে ধাক্কা দিয়েও ফেলে দেয়। সিন পরিবর্তন হয়ে বিয়ে বাড়িতে চলে আসে। পুরো বাড়িতে উৎসব চলতেই থাকে, আর সেখানেই অজয় উপস্থিত হয়। সে লুকিয়ে একটা মেয়ের হাত স্পর্শ করে। সেই মেয়েটার নাম হলো উমা। হঠাৎ করে ভরা বাড়িতে অজয় তাকে ধরাতে সে একটু বেশি রাগান্বিত হয়ে যায়। সে অজয়কে একটু রাগ দেখিয়ে বলে, আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো, তুমি আমাকে ফলো করছো কেন? এই কথা শুনে অজয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে অজয় উমাকে প্রচন্ড পছন্দ করত, কিন্তু উমা কখনোই তাকে পাত্তা দেয়নি। এর পরের দিন সকালবেলা অজয় মাথায় হাড়ি পাতিল নিয়ে কোথাও যাচ্ছিল। পথিমধ্যেই সে একটা বাড়িতে ঝগড়ার আওয়াজ শুনতে পায়। ভাস্কর নামের এক মাদকাসক্ত ব্যক্তি তার স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। অজয় বাইরে দাঁড়িয়ে সেগুলো শুনতে থাকে। এক পর্যায়ে ভাস্কর টাকাগুলো নিয়ে চলে যায়। এরপরে অজয় আম্মার নামের এক মহিলার বাড়িতে আসে। আসলে সে একটা হোটেলের সাধারণ কর্মচারী হিসেবে কাজ করে, আর সেই হোটেলে সব খাবার দাবার এই আম্মানই সাপ্লাই দেয়। আজকের খাবারগুলো নিতেই অজয় এখানে এসেছে, কিন্তু আম্মান উমার ব্যাপারেও জানতো। সে অজয়কে বোঝানোর চেষ্টা করে উমার পিছনে না পড়ে নিজের কাজে যেন মন দেয়, কারণ উমার আসলে অনেক পড়াশোনা জানা লোক, তাই কখনোই অজয়কে তারা মেনে নেবে না। যদিও সে তার কথা তেমন কোনো গুরুত্ব দিয়ে শুনছিল না। অজয় মালপত্র নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ভাস্করের স্ত্রী মালিনী আম্মানের বাড়িতে কাজ করতে চলে আসে। মালিনী জানায় তার মেয়ের চিকিৎসার জন্য যে টাকাগুলো রেখেছিল সেগুলো ভাস্কর নিয়ে গেছে। এটা শুনে আমান বলে, তুই চিন্তা করিস না, আমি তোকে চিকিৎসার জন্য আরো টাকা দেব। আসলে আমান খুবই ভালো মনের একজন মানুষ, আর সে অজয়কে খুবই স্নেহ করত। এখান থেকে সিন পরিবর্তন হয়ে অজয়ের হোটেলে চলে আসে। সকালবেলা আশফাক নামের এক ব্যক্তি দোকানে আসে। তারই ছোট ভাই আনোয়ার তখন ক্যাশ কাউন্টারে বসেছিল। মূলত এই দুই ভাই মিলে খাবার হোটেলটা পরিচালনা করে। আশফাক হোটেলের এক কর্মচারীকে বকাঝকা করতে থাকে, কারণ সে চুরি করে খাবার খাচ্ছিল। ছেলেটার নাম হলো জিগ্নেশ। কিছুক্ষণ পরই অজয় খাবারগুলো নিয়ে হোটেলে চলে আসে। জালাজা নামের এক মেয়ে অজয়কে দেখে বলতে শুরু করে, গতকাল রাতে নাকি তুমি এক বিয়ে বাড়িতে কাণ্ড ঘটিয়েছ, এক মেয়েকে নাকি উত্তেজিত করেছ। আসলে এই মেয়েটা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করে, আর সে অজয়কে অনেক বেশি পছন্দ করত। কিন্তু অজয় উমাকে পছন্দ করায় জালাজা তেমন পাত্তা পায় না। অজয় আর উমার ব্যাপারটা হোটেলের সবাই কম বেশি জানতো, আর গতকালকের ঘটনাকে ঘিরে সবাই অজয়ের সঙ্গে হাসি তামাশা করতে শুরু করে, যেটা অজয়ের একদমই পছন্দ হচ্ছিল না। আসলে অজয় খানিকটা সহজ সরল মানুষ, সবাই তাকে বোকা মনে করে। এছাড়াও সে অনাথ একটা ছেলে, সে দিন আনে দিন খায়। সবাই তাকে নিয়ে মজা করাতে সে খানিকটা দুঃখী হয়ে যায়। এর ফলে জালাজা তাকে সান্ত্বনা দিতে আসে। সে অজয়কে বলে, একজন মানুষ গুরুত্ব না দিলে তাকে নিয়ে পড়ে থাকা বুদ্ধিমানের কাজ হবে না, বরং নতুনভাবে জীবনটা উপভোগ করাই হলো আসল কাজ। আসলে সে নিজের ভালোবাসার কথা অজয়কে বোঝানোর চেষ্টা করছিল, আর উমাকে ভুলে গিয়ে তাকে পছন্দ করতে বলছিল। সেন চলে আসে হোটেলে। আম্মান তার এই মাসের পাওনা টাকা নিতে এসেছে। সে জানায় এই আগামীকাল সে একটু গ্রামে যাবে এবং কয়েকদিন পর বাড়ি ফিরবে। বাড়ি ফেরার পথে বাজারে তার সঙ্গে জালাজার দেখা হয়ে যায়। সে জালাজাকে বলে, অজয় ছেলেটা একদমই বোকাশোকা, সে কারোর সাপোর্ট পেলে খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। মূলত সে বলতে চাইছিল সে যেন কখনো অজয়কে ছেড়ে না যায়। এরপরে সিন কাট হয়ে রাতের দৃশ্য দেখানো হয়। মালিনী হঠাৎ করে আম্মানের বাইরে থেকে শব্দ শুনতে পায়। সে ভাস্করকে ডেকে তোলে, আর অন্যান্য পাড়া প্রতিবেশীরা তাদের আওয়াজ শুনতে পায়। তারা আম্মানের বাড়িতে গিয়ে দেখতে পায় আম্মানকে কেউ গলা কেটে হত্যা করেছে। সে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ভাস্কর দ্রুত বাইরে তাকায় আর দেখার চেষ্টা করে কেউ পালাচ্ছে কিনা। সিন পরিবর্তন হলে দেখানো হয় ঘটনা তদন্ত করতে পুলিশ হাজির হয়ে গেছে। ইন্সপেক্টর জানতে পারে আম্মান একা একজন মানুষ ছিল, তাই তাকে কেউ কেন মারবে। তখনই আবার আম্মানের ফোনে কেউ কল করে, তবে কেই কলটা করেছিল তা একদম শেষের দিকেই জানা যাবে। ভাস্কর আশফাকের দোকানে এসে আম্মানের মৃত্যুর খবরটা জানায়। আশফাক অজয়কে জিজ্ঞাসা করে সে
এখান থেকে কাউকে পালাতে দেখেছে কিনা। উত্তরে অজয় বলে না, সে কাউকে পালাতে দেখেনি। অপরদিকে হাসপাতাল থেকে আম্মানকে মৃত ঘোষণা করা হলে তাকে মর্গে পাঠানো হয়। এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। পুলিশ এসে আম্মানের ঘর পুরোপুরি তল্লাশি করতে শুরু করে দেয় আর সেখান থেকে কিছু স্বর্ণের গহনা আর টাকার আলামত সংগ্রহ করে। এর পাশাপাশি আম্মানের একটা পার্সও পাওয়া যায়, অর্থাৎ কোনো কিছুই চুরি হয়নি। এরপর পুলিশ পুরো গ্রামবাসীকে এক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। অজয়কেও পুলিশ স্টেশনে ডাকা হয়। এমনিতেই বেচারা সহজ সরল, কোনোদিন থানার সামনে দিয়েও যায়নি, আর আজকে তার ইন্টারোগেশন করা হবে তাই সে একটু বেশি ঘাবড়েছিল। অপরদিকে হোটেলের এক কর্মচারী বাবুল পুলিশদেরকে জানায়, প্রথম দিকে খাবার আনতে আমি আম্মানির বাড়িতে যেতাম, কিন্তু গত কয়েক মাস যাবৎ অজয় আম্মানির কাছ থেকে খাবার নিয়ে আসে। এরপর অজয়কে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। অজয় বলে, কিছুদিন আগেই আমি আম্মানের বাড়িতে খাবার আনতে গিয়েছিলাম, সেখানে সে একটু বেশি দুঃখী ছিল আর আমাকে অনেক বকাঝকাও করছিল, কিন্তু এর পরের দিন আবারও ঠিক হয়ে যায়। আর এরপর থেকে আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। সে আমাকে ছেলের মতো দেখত এবং অনেক স্নেহ করত, আর আমি তাকে মায়ের চোখে দেখতাম। আমরা অনেক গল্প গুজবও করতাম। একদিন সে আমাকে তার গ্রামের বাড়ির কথা জানিয়েছিল। সে তার ছোটবেলার প্রেমিককে অনেক মিস করত। আম্মান জানিয়েছিল এক জাতিগত দাঙ্গার কারণে তার পরিবার পুরোপুরি শেষ হয়ে যায়, কিন্তু সে পালিয়ে আসতে সক্ষম হয় আর এখানে জীবনযাপন করতে শুরু করেছে। কিন্তু সে এখনও তার সেই ছোটবেলার প্রেমিকের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখে। এসব কিছু স্টেটমেন্ট দিয়ে অজয় থানা থেকে বেরিয়ে আসে। তারপরে জিগ্নেশকে ডাকা হয়। সেও একটু ঘাবড়ে ছিল। অপরদিকে দেখানো হয় অজয় আম্মানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। আগেই বলেছিলাম অজয় একজন এতিম ছেলে, আম্মানি একমাত্র তার কাছের মানুষ ছিল। তার মানে সে চলে যাওয়াতে অজয় একদমই ভেঙে পড়েছে। তবে তার এই একাকিত্বের অবসান ঘটায় জালাজা। সে অজয়কে আম্মানের চলে যাওয়াটা ধীরে ধীরে ভুলিয়ে দিতে শুরু করে। এভাবে 7 থেকে 8 মাস পার হয়ে যায়। অজয় তার মতো করে হোটেলে কাজ করে যাচ্ছিল। এদিকে পুলিশ এখনও আম্মানের কেসটা কোনোভাবে মীমাংসা করতে পারছিল না। সরকার থেকে পুলিশ ডিপার্টমেন্টকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে কেসটা সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করা হয়, কেননা সাধারণ মানুষের পুলিশের উপর থেকে আস্থা না থাকলেও সিবিআইয়ের উপরে অনেক বেশি ভরসা ছিল। সিন পরিবর্তন হলে দেখা যায় সিবিআই অফিসার সাইমনকে কেসটার দায়িত্বভার দেওয়া হয়েছে। সে পুলিশের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে সোজা আম্মানির বাড়িতে চলে আসে। সেখানে কয়েকটা সংগঠনের লোকজন আন্দোলন করছিল। আসলে তাদের চাপেই পুলিশের কাছ থেকে কেসটা সিবিআইকে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ জানতে চাইছিল আম্মানির সঙ্গে কেন এমনটা ঘটল। এদিকে সাইমন এই কেসের প্রতি আগ্রহ ছিল। সেও কেসটাকে দ্রুত সলভ করতে চায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সবাইকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথমেই উমাকে প্রশ্ন করা হয়। সে জানায় ঘটনার সময় সে এখানে ছিলই না, একটা চাকরির অফার পেয়ে শহরে গিয়েছিল। এরপরই মালিনীকে আনা হয়, সেও তার স্টেটমেন্ট দেয়। এরপর এক এক করে আরও অনেকজনকে থানায় নিয়ে আসা হয় এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এদের মধ্যে কেউ সন্দেহভাজন ছিল না। এভাবেই পালা আসে জিগ্নেশের। সে সিবিআই অফিসার সাইমনকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যাচ্ছিল। যদিও তার কথাবার্তায় সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায় না, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই থানায় আসে ভাস্কর। সাইমন জানতো সে একজন মদ্যপ ব্যক্তি, তাই তাকে মদের বোতল দেখিয়ে লোভ দেখানো হয় এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয় আম্মানির সঙ্গে তার অবৈধ কোনো সম্পর্ক ছিল কিনা। ভাস্কর জানায় তার সঙ্গে আম্মানির তেমন কোনো ভালো সম্পর্কই ছিল না। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, তবে সে আরেকজনের নাম বলে যাকে সে সবসময় আম্মানির বাড়িতে যেতে দেখত। আসলে ভাস্কর অজয়ের কথা সাইমনকে বলছিল। এরপর আমরা দেখতে পাই ভাস্করের স্টেটমেন্ট অনুযায়ী অজয়কে থানায় আনা হয়েছে। এক অফিসার এসে অজয়কে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে, যেটা শুনে অজয় একটু বেশি রেগে যাচ্ছিল। সে বলে, স্যার, আমার আর আম্মানির সঙ্গে মা ছেলের মতো সম্পর্ক ছিল, দয়া করে আমাদের ব্যাপারে মিথ্যা কোনো কথা বলবেন না। এরপরই সাইমন অজয়কে প্রশ্ন করে, আম্মানির মৃত্যুর ঠিক 3 সপ্তাহ আগে রাতের বেলায় সে আম্মানিকে নিয়ে কোথায় গিয়েছিল। উত্তরে সে বলতে শুরু করে, স্যার, আম্মানির কেউ নেই, তাই সে আমাকে অনুরোধ করছিল তাকে যেন আমি পাশের গ্রামের মন্দিরে নিয়ে যাই। সেখানে মেলা হচ্ছিল, তাই আমি সেই রাতের বেলায় তাকে নিয়ে গিয়েছিলাম। আম্মানির কয়েকজন পুরনো বন্ধু বান্ধবী সেখানে পারফর্ম করতে এসেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক ব্যক্তির সঙ্গে কথা বলে আম্মানি কাঁদতে কাঁদতে অজয়ের দিকে আসে। এর মধ্যেই সাইমনের কাছে কমিশনার কল করে আর যত দ্রুত সম্ভব কেসটাকে সলভ করতে বলে। এর কারণ উপর থেকে প্রেশার আসতে শুরু করেছে। কমিশনার মাত্র 15 দিনের সময় দেয়। অপরদিকে দেখা যায় অজয়কে সাময়িক সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। জালাজা এসে তাকে জিজ্ঞাসা করে সে পুলিশকে দেখে ভয় পায়নি তো। উত্তরে অজয় বলে, আমি অন্যদের মতো না, আমি যা যা জানতাম সব সত্য কথা বলে দিয়েছি। আরও বলে, আমাদের মতো অসহায় মানুষকে সবাই ভয় দেখানোর চেষ্টা করে, এর জন্য আমরা চুপ করে যাই। আমার সাথে কিছু হয়ে গেলে কেউ আমার পাশে দাঁড়াবে না। এটা শুনে জালাজা বলে, আর কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার পাশে আছি। এই বলে সে অজয়কে জড়িয়ে ধরে। এর পরের দিন সকালে একজন অফিসার সাইমনকে জানায় সে খোঁজ নিয়ে দেখেছে অজয় ছেলেটা একদমই অনাথ। সে প্রথমে একটা অনাথ আশ্রমে থাকতো। সেখানে নাকি একদিন সে টাকা চুরি করেছিল, ফলে তাকে অন্য এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আসলে সাইমন এবং বাকি সবাই অজয়কে সন্দেহ করছিল। সিন পরিবর্তন হলে দেখা যায় থানায় অজয়ের পুরনো বন্ধু সামিরকে আনা হয়েছে। সামির ডেকোরেশনের কাজ করত। সাইমন জিজ্ঞাসা করে অজয় ডেকোরেশনের কাজ করতে পারে কিনা। উত্তরে সামির বলে, হ্যাঁ, অজয়ও ডেকোরেশন করতে পারে। সাইমন তাকে জিজ্ঞাসা করে অজয়কে জুবিলাইনিকে পাঠানো হয়েছিল। সামির বলে, হ্যাঁ, এই ঘটনা সত্য, কিন্তু চুরির ঘটনা সত্য কিনা সেটা সে বলতে পারবে না। এরপরে সাইমন তাকে ধরে
আসলে সামির মাদকাসক্ত ছিল। যেহেতু সাইমন অজয়কে সন্দেহ করেছে তাই তার বিরুদ্ধে যে কোনো প্রমাণ হাসিল করতেই চায়। আমরা দেখতে পাই সামিরের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। এরপর আমরা দেখতে পাই পুলিশ অজয়ের গ্রামে চলে এসেছে। তারা তাজ নামের এক ব্যক্তির সন্ধান করছিল। আসলে তাজের বাড়িতেই অজয় ভাড়া থাকতো। অজয় পুলিশদেরকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। সবাই বলতে থাকে হয়তো আবার কোনো ঝামেলা হয়েছে। অজয় দ্রুত বাড়ি ফিরে আসে। তাজ তাকে বলে পুলিশরা তোমাকে খুঁজছে। এজন্য সে তাকে পরামর্শ দেয় আগামীকাল যেন শহরে চলে যায়। সে আরও বলে পরিস্থিতি ঠান্ডা হলে সে নিজ থেকেই অজয়কে ফোন করবে। এরপর দেখানো হয় অজয় এই নিয়ে অনেক চিন্তাভাবনা করছে। অবশেষে সে এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন অজয় জালাজার সঙ্গে কথা বলে। জালাজা তাকে বোঝায় আর বলে সে তার সঙ্গে যোগাযোগ রাখবে, তাই সে যেন ভয় না পায়। এরপরে অজয় তার কাছ থেকে বিদায় নিয়ে মাছের বাজারে গিয়ে অপেক্ষা করতে থাকে। তাজ তাকে বলেছিল সে যাওয়ার ব্যবস্থা তাকে করে দেবে। আসলে এই তাজের ভিন্ন একটা পরিকল্পনা ছিল। আমরা দেখতে পাই সে এবং আরও কয়েকজন মানুষ মিলে অজয়কে ধরে ফেলেছে। আসলে সেদিন পুলিশরাই তাকে এই বুদ্ধিটা দিয়েছিল। যেহেতু অজয় গ্রামের ছেলে তাই সেখান থেকে গ্রেপ্তার করলে হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে। তাই তাজের সাহায্যে তাকে ওখান থেকে বের করে আনা হয়। তাজ এই কাজটা করেছে যাতে সিবিআইয়ের হাত থেকে রেহাই পেতে পারে। সিন পরিবর্তন হয়ে থানায় চলে আসে। সাইমন অজয়কে জিজ্ঞাসা করে আমানের বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া টাকাগুলো কোথায় রেখেছিস। উত্তরে সে বলে আমি কিছুই জানি না। তাকে যে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা খুব ভালো মতো সে আন্দাজ করতে পেরেছে। সাইমন অফিসারদের অর্ডার করে অজয়ের জামা কাপড় খুলে তাকে টর্চার করতে। এরপর দেখা যায় অজয়কে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তখন অজয় তাদের কাছে হাত জোর করে বলতে থাকে আমি কিছুই করিনি, কিন্তু এতে তাদের মন গলে না। এরপর দেখা যায় অজয়কে একমাত্র সন্দেহভাজন হিসেবে টিভিতে নিউজ করা হয়েছে, আর সেখানে তার নাম দেওয়া হয়েছে আজমল। কিন্তু কেউ তার এই নাম জানত না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সাইমন আশফাকের সঙ্গে কথা বলছে। তাকে ভয় দেখায় আর বলে অজয়ের বিরুদ্ধে একটা কাগজে সই করতে হবে। এরপর সেখানে অজয়কে নিয়ে আসা হয়। মন্দিরের পাশে পুকুরটায় নিয়ে গিয়ে তাকে বলা হয় সাঁতার জানে কিনা। অজয় জানায় সে সাঁতার কাটতে পারে না, সে শুধু পুকুরটা দেখিয়ে দেয়। এরপরে সেই পুকুরে ডুবুরি নামানো হয়। তল্লাশি করে বড় একটা ছুরি পাওয়া যায়। এটাকে মার্ডারের ওয়েপেন হিসেবে ধরা হয়। এরপর পুলিশ অজয়কে নিয়ে তার ঘরে যায়। সেখানে রক্তমাখা একটা শার্ট এবং তার পার্স পায়। সব তথ্য প্রমাণ এখন অজয়ের বিরুদ্ধে। এর জন্য অজয়কে কারাগারে বন্দী করা হয়। পরবর্তী সিন চলে যায় আদালতে। এখানে আমরা এক জুনিয়র উকিলকে দেখতে পাই যার নাম যারা। আসলে যারা এখন পর্যন্ত কোনো কেস লড়েনি। মাত্র কয়েক মাস আগে সে পড়াশোনা শেষ করেছে। অন্য এক উকিল জানায় অজয় নামের এক আসামিকে আজকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আর যারাকে রাখা হয়েছে সরকার পক্ষের আইনজীবীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কিছুক্ষণ পর কোর্ট চালু হয়ে যায়। বিপক্ষ উকিল প্রমাণ জোগাড় করার জন্য আরও বেশ কিছুদিন সময় চায়। জজ সাহেব তাই অজয়কে আবারও কাঠগড়ায় পাঠিয়ে দেয়। অজয় যাওয়ার আগে অনেক বেশি কান্না করছিল, আর যারা সব দেখছিল। পরবর্তী দৃশ্যে কারাগারের ভেতর দেখানো হয় অজয় মন খারাপ করে তার খাবার খাচ্ছিল। তখনই এক ব্যক্তি তাকে বলে আগামীকাল আদালতে গেলে যেন জজ সাহেবের কাছে একটা সাহায্য চায়। কথা মতো পরের শুনানিতে একটা কাগজে সাহায্যের কথা লিখে জজ সাহেবকে পাঠায়। কিন্তু আইন অনুযায়ী জজ সাহেব কাগজটা গ্রহণ করতে পারবে না। সে শুধু বলে তোমার কি উকিল লাগবে। অজয় হাত জোর করে হাবোদক উত্তর দেয়। এরপরই আদালত যারাকে উকিল হিসেবে নিযুক্ত করে, কিন্তু যারা এসব ঝামেলায় পড়তে চাইছিল না। সে জজ সাহেবকে গিয়ে বলে আমি নতুন, তার উপরে সে একজন সন্দেহভাজন খুনের আসামি, আমি কিভাবে তার কেস লড়ব। জজ সাহেব বলে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র তাকে আইনি সহায়তা করবে, তোমার কাজ এখানেই শেষ। জজ সাহেবের কথা শুনে সে সকল ডকুমেন্টস বুঝে নেয়। এরপরে বাড়িতে গিয়ে সে অজয়ের ফাইলগুলো খুব ভালো মতো স্টাডি করতে শুরু করে। সেখানে সিবিআই লিখেছিল এরকমের অজয় রাত 11টার সময় আম্মানের বাড়িতে মই দিয়ে ওঠে। এরপরে সে ছাদের টাইলস সরিয়ে ভেতরে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল টাকা চুরি করা, কিন্তু শব্দ পেয়ে আম্মান যখন তাকে দেখে ফেলে তখন সে আম্মানকে গলা কেটে হত্যা করে। এরপরে যারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সে বরুণ নামের একজনের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বড় ভাইয়ের মতোই দেখত। যারা তার জীবনে প্রথম কেস পেয়েছে এটা শুনে তাকে শুভেচ্ছা জানায় এবং তাকে সাহস দেয়। এর পাশাপাশি জানায় যে কোনো প্রয়োজন হলে যেন তাকে বলতে পারে। অপরদিকে দেখা যায় অজয়কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যারা তাকে দেখার জন্য সেই হাসপাতালে চলে যায়। যারা তাকে বলে এই কেসটা সে হ্যান্ডেল করবে। অজয় তাকে বলে ম্যাডাম আমার কাছে ফি দেওয়ার মতো কোনো টাকা নেই, কিন্তু এটা সত্য আমি আমাকে মারিনি, আমি নির্দোষ, সম্ভব হলে আমাকে এই নরক থেকে উদ্ধার করুন। যারা বলে ফি নিয়ে তোমাকে ভাবতে হবে না, সরকার আমাকে টাকা দিবে, তবে তোমার বিরুদ্ধে সিবিআইয়ের হাতে অনেক স্ট্রং এভিডেন্স আছে, এজন্য সত্য বলেও এখন আর কোনো লাভ নেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি হাসপাতালে কেন। অজয় বলে গতরাতে কয়েকজন কয়েদি তার উপরে অনেক টর্চার করেছে, সে ওই নরক থেকে বাঁচতে চায়। যারা তাকে জিজ্ঞাসা করে তোমার ঘর থেকে ছুরি শার্ট এগুলো পাওয়া গেল কিভাবে। অজয় বলে শার্ট আর পার্স কিভাবে পাওয়া গেছে সেটা আমি জানি না, কিন্তু ছুরিটা আমি পুকুরে ফেলেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাইমনের কথা অনুযায়ী অজয় সেই ছুরিটা পুকুরে ফেলে দিচ্ছে যাতে করে তার ফিঙ্গারপ্রিন্ট সেখানে পাওয়া যায়। অজয় তখন বলে থানায় তাকে এতটাই মারা হয়েছে যে শুধুমাত্র আম্মানের খুনের দায় কেন,
যদি বলা হতো ইন্দিরা গান্ধীর খুনের দায়ভারও নিতে, তাও সে নিয়ে নিত। সেখান থেকে যারা সোজা বরুণের কাছে চলে আসে। বরুণ তাকে লড়াই করা সব টেকনিক বলে দেয়। অপরদিকে একটা লুঙ্গি আর কিছু খাবার নিয়ে জালাজা হাসপাতালে যায়। সিন পরিবর্তন হলে দেখা যায় যারা আবারও অজয়ের সঙ্গে কথা বলতে এসেছে। সে প্রশ্ন করে, আমানের সঙ্গে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে কি এমন কিছু বলেছিল যেটা এই কেসের উপকারে আসতে পারে? উত্তরে অজয় বলতে থাকে, আমান আমাকে নিয়ে মেলায় গিয়েছিল, সেখানে একজনের সঙ্গে কথা বলে সে অনেক বেশি দুঃখী হয়ে যায়। ফিরে এসে আমাকে একটা নম্বর দিয়েছিল আর আমি সেই নম্বরে ফোন করেছিলাম। অজয় সেই নম্বরটা যারাকে দেয়। যারা যখন ফোন করে তখন দেখা যায় নম্বরটা বন্ধ আছে। যারা সেখান থেকে আসার সময় জানতে পারে আজমল নামটাও সিবিআই দিয়েছিল। এর পরের দিন আদালতে আরও একটা শুনানির ডেট চলে আসে। আজকে সন্তোষ নামের এক উকিল অজয়ের বিরুদ্ধে লড়বে। এই যে উকিলকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে যারা টিচার উকিল। সন্তোষ যারাকে গিয়ে বলে, শুনলাম তুমি আমার বিরুদ্ধে কেস নিয়েছ। যারা বলে, আমি ইচ্ছা করে নিইনি, আমাকে দেওয়া হয়েছে। সন্তোষ তাকে নিয়ে হাসি তামাশা করতে শুরু করে, এমনকি সে তাদের দুজনকে নিয়ে বাজে মন্তব্যও করে। এতে করে যারা অনেক বেশি কষ্ট পায়। অপমান সহ্য করতে না পেরে তার চোখ দিয়ে পানি চলে আসে। এরপরে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। সন্তোষ প্রথমে ভাস্করকে ডাক দেয়। ভাস্কর বলে সেদিন রাতে সে অজয়কে ছুরি হাতে নিয়ে পালাতে দেখেছে। এরপর একটা অটো ড্রাইভারকে আনা হয়। সে বলে ঘটনার রাতে সে মই হাতে অজয়কে কোথাও যেতে দেখেছে। এরপর জিগ্নেশকে সন্তোষ প্রশ্ন করতে শুরু করে। সে বলে ঘটনার রাতে আমি হোটেলেই ছিলাম, আমরা রাত 11টায় দোকান বন্ধ করি। সেই সময় অজয় আমার সঙ্গে থাকলেও পরে কোথায় যায় সেটা আমি জানি না। আসলে এই তিনজনই সন্তোষের তৈরি করা সাক্ষী। এরা প্রত্যেকেই মিথ্যা কথা বলছে। এরপরে আশফাককে কাঠগড়ায় দাঁড় করানো হয় আর বলা হয় অজয় সেই রাতে রক্তমাখা ড্রেস পরে এসেছিল নাকি সাধারণ পোশাকে এসেছিল। আশফাক শুধু বলে, আমি জানি অজয় কিছুই করেনি, কারণ ঘটনার সময় অজয় আমাকে চা দিয়েছিল। আর এখানে আজকের মতো আদালতের সময় শেষ হয়ে যায়। অজয় কারাগারে যাওয়ার আগে জিগ্নেশ তার কাছে আসে। সে অজয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে মিথ্যা কথা বলছে। অজয় তাকে ক্ষমা করে দেয়, কারণ সে খুব ভালো মতোই বুঝতে পেরেছে পৃথিবীতে ধনীদের প্রভাবের জন্যই তাদেরকে সবসময় টর্চার হতে হয়। এরপরে যারা তার এক পরিচিত বন্ধুর কাছে যায় এবং অজয়ের দেওয়া নম্বরের ডিটেলস কালেক্ট করতে শুরু করে। এর পরের দিন যারা একটা বিষয় প্রমাণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু সন্তোষ সেটার কাউন্টার দিয়ে তাকে হাসির পাত্র বানিয়ে দেয়। কোর্টে বিরতির সময় জালাজা যারার সঙ্গে দেখা করে। সে জানা একটা নারীবাদী সংগঠন থেকে সে লোন নিয়েছে, তাই যারা যেন অজয়ের কেসের ফি নিয়ে কোনো চিন্তা না করে। এরপর দেখা যায় আবারও আদালত শুরু হয়ে গেছে। এরপর যারা একজন পুলিশকে ডাক দেয় আর তাকে জিজ্ঞাসা করে আমানের বাড়ি থেকে যে পার্স উদ্ধার করা হয়েছে সেটা 1 বছর পরে কিভাবে অজয়ের বাড়িতে পাওয়া গেল। ওই পুলিশ অফিসার বলে তারা সবকিছু সিবিআইকে দিয়ে দিয়েছিল, অর্থাৎ সিবিআই পার্সটা ওখানে রেখেছিল। আরও বলে ভাস্কর আর অটো ড্রাইভার জিজ্ঞাসাবাদের সময় তাদের নাম বলেনি, কিন্তু হঠাৎ করে তারা বয়ান পাল্টে ফেলেছে। পরবর্তী শুনানির আগে যারা অফিসে বসে তার ফেসবুক ঘাঁটতেছিল, সেখানে উমার তোলা একটা ছবি দেখতে পায়। এরপর সে আমানের বাড়ির সামনে গিয়ে সেম পোজ দিয়ে একটা ছবি তুলে নেয়। সে কেন এমনটা করলো তা একটু পরেই জানা যাবে। যারা মালিনীর সঙ্গে দেখা করে জানতে পারে একদিন আমানের সঙ্গে দুজন লোক দেখা করতে এসেছিল আর তারা আমানের সঙ্গে খুবই ঝগড়া করছিল। অপরদিকে জেলখানায় অজয় কয়েদির সঙ্গে মারপিট করতে শুরু করে। এরপর আবারও আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। যারা এটা প্রমাণ করতে চায় যে আজমল নামটা হলো ফেক নাম, কিন্তু অনাথ আশ্রমের একটা রেজিস্টারের খাতা থেকে তার নামটা আজমলই দেওয়া ছিল। যারা এই প্রশ্নের কোনো জবাব দিতে পারছিল না। বিরতির সময় যারা ওর উপরে রেগে যায়। অজয় তখন বলে সে মিথ্যা বলেনি। অনাথ আশ্রমে তাকে একজন মুসলিম লোক ভর্তি করিয়েছিল। সে কি নামে ভর্তি করিয়েছিল সেটা অজয় জানতো না। এরপর যারা একজন কেমিস্টকে ডাক দেয়। সে জানে মার্ডার ওয়েপেনে যে মরিচা ধরেছিল সেটা পানির কারণে নয়, বরং বাতাসের কারণে ধরেছিল। অর্থাৎ এখানে প্রমাণিত হয় অজয় সেই অস্ত্রটা সিবিআই তৈরি করেছে। জজ সাহেব বলে আগামীকাল সকালে ক্লোজিং স্টেটমেন্ট নেওয়া হবে। যারা সেখান থেকে সোজা বরুণের কাছে চলে যায়, কিন্তু সেখানে তাকে পাওয়া যায় না। এদিকে কালকে ক্লোজিং স্টেটমেন্ট দেওয়া হবে। একজন মানুষের জীবন তার স্টেটমেন্টের উপর নির্ভর করছে। এই টেনশনে সে অসুস্থ হয়ে যায়। এরপর বরুণ তার সঙ্গে দেখা করতে আসে। সে আমানের বাড়ি থেকে তথ্য নিয়ে এসেছে। সিন পরিবর্তন হলে দেখা যায় আদালতের কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকে অজয় রায় ঘোষণা করা হবে। যারা এখানে বলে সিবিআই নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য মিথ্যে প্রমাণ জোগাড় করেছে। এছাড়াও সে উমা সেই ছবিটা দেখায়, তার পেছনে ওই মইটা দেখা যাচ্ছিল। আর এই ছবিটা তোলা হয়েছিল 2 মাস আগে। খুনের পরের দিনও মইটা ওখানেই রাখা ছিল। আর সেই অটো ড্রাইভারের কথাটাও মিথ্যা। আর ছাদ থেকেও কোনো টাইল সরানো হয়নি। তখন অন্য উকিল বলে তাহলে খুনি ভিতরে ঢুকলো কিভাবে? এই কথার উত্তরে যারা পুরো বিষয়টা ব্যাখ্যা করতে শুরু করে। সে বলে আমার মেলা থেকে একজনের নম্বর নিয়ে এসেছিল। সেই নম্বরটা ছিল মুরগান নামের এক ব্যক্তির। সেই হলো আমানের ছোটবেলার প্রেমিক। আর তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছিল তারা নতুন করে সংসার শুরু করবে। রেলওয়ে স্টেশন থেকে জানা গেছে ঘটনার দিন মুরগান এই শহরেই ছিল, কিন্তু আমানকে কল করে সে জানতে পারে আমান মারা গেছে। এর ঠিক 3 দিন পরই মুরগানের লাশও পাওয়া যায়। আর তাকেও আমানের মতো করে মারা হয়েছিল। পুলিশ বা সিবিআই কেউ মৃত্যুর কারণ বের করতে চায়নি। আসলে আমানের গ্রামের একটা জাতিগত সমস্যা ছিল। আমানি হলো এক জাতের আর মুরগান হলো অন্য জাতের।
এর জন্য সেই গ্রামের লোকেরা বিষয়টা মেনে নিতে পারছিল না। তাই সুযোগ পেয়ে তারা প্রথমে আম্মানিকে খুন করে আর পরবর্তীতে মুরগানকে হত্যা করে। অথচ সিবিআই নিরপরাধ অজয়কে ফাঁসানোর চেষ্টায় বিভোর হয়ে গিয়েছিল। জজ জিজ্ঞাসা করে, তাহলে অজয় সব দোষ কেন স্বীকার করে নিয়েছিল? উত্তরে অজয় সিবিআই অফিসার সাইমনের দিকে তাকায়। জজ সাহেব যা বোঝার তা বুঝতে পেরে যায়। এরপরে সে রায় ঘোষণা করে। দীর্ঘ 18 মাস জেল খাটার পর অবশেষে অজয়কে মুক্তি দেওয়া হয় এবং সাইমনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়। এরপর অজয় সেই হোটেলে ফিরে যায় আর সেখানে জালাজা তার জন্য অপেক্ষা করছিল। আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়।